নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন নিয়ে। শুক্রদেব রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে একদম পঞ্চম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এই ঘরে শুক্র অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে একদম মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত। তো শুক্রের এই পরিবর্তন কীরকম প্রভাব দিবে এই তুলা রাশির ক্ষেত্রে? রাশির অধিপতি মূল ত্রিকোণ রাশি নিয়ে হচ্ছে তুলা রাশি। তো কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে? কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে 3টি নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, শতবিশা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো রাহুর নক্ষত্রে কি কাজ, মঙ্গলের নক্ষত্রে কি প্রভাব, আর দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে কি বুঝাচ্ছে, তো সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর নিয়ে আলোচনা করা হচ্ছে, চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন বিশেষভাবে অনুপ্রাণিত হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে। তো রাশির অধিপতি যদি পঞ্চম ঘরে অবস্থান করে, এটা তো সব থেকে ভালো অবস্থান। এবং তার উপর গ্রহদের যে পজিশন এবং যে গ্রহদের নক্ষত্রগত অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান। শনি অবস্থান করছে, কারো গ্রহ তুলা রাশিতে উচ্চ হয়ে যায়, ষষ্ঠ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তবে থাকছে দেবগুরুর রাশি মীন রাশিতে, গুরুর রাশিতে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। উত্তরা ভাদ্রপদ নিয়ে বিশেষ কিছু আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে তুলা রাশি সম্পর্কে, যেটা ক্যালকুলেটর নক্ষত্র, অঙ্ক, গণিত, হিসাবের মধ্যে চলতে হবে তুলা রাশিকে। পাই টু পাই হিসাব হবে, হিসাব একদম যা করবে সমস্ত কিছু হিসাবের মধ্যে ফেলতে হবে। লাভের হিসাব হবে তো ব্যয়ের হিসাব হবে। যে কোনো কাজ করতে গেলে আগে বিশ্লেষণ করতে হবে। কারণ শনি এই ষষ্ঠ ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান দিশা দিয়ে দিবে। যতই সমস্ত রাস্তা বন্ধ থাকুক, শনি হচ্ছে মেন কারক গ্রহ। একটা না একটা দরজা খোলা থাকবে, একটা না একটা দিশা পাবেই তুলা রাশি। এটা হচ্ছে শনির অবস্থান ষষ্ঠ ঘরে। আবার ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। এটাও সেই জিনিস বুঝাচ্ছে, ধৈর্য, শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, এই জিনিসগুলো বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং দৃষ্টি দিচ্ছে কোথায়? আবার রাশির উপরেই দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, তার দৃষ্টি হচ্ছে রাশির উপরে, যে তুলা রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে। সেরকম মানে তুলা রাশি কি শুক্রের মূল ত্রিকোণ রাশি। এবার শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, আবার নিজেরও মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা যোগাযোগের ঘর, সামাজিক উঠা বসার ঘর, সমাজে বড় বড় লোকজনের সাথে পরিচিতির ঘর, ছোট ভাই বোনদের ঘর, ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর, যোগাযোগের ঘর, সাধারণ মানে যাত্রার ঘর, ছোট ভাই বোনদের ঘর, আসবাবপত্রের ঘর। গুরুর ঘর যদি নবম ঘর হয়, তো তার বিপরীত ঘরে গেল শিষ্যের ঘর, তো শিষ্যের সাথে কানেকশন, যোগাযোগ। তারপরে বাড়িতে মাঙ্গলিক কার্য, তার ঘর, সমস্ত কিছু। এমনকি বিবাহের যে সম্পর্ক, সম্বন্ধ, সেই আশার ঘরও কিন্তু এই তৃতীয় ঘরই বোঝায়। এতগুলো ঘর এই ঘর থেকে বোঝানো হয়। তো সেই ঘর নিজের মূল ত্রিকোণ রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সেই ঘরে গুরুর দৃষ্টি থাকছে। আবার দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেটা যে থাকছে আবার সেই শনির মূল ত্রিকোণ রাশি, যেটা কুম্ভ রাশি। আবার শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি মীন রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি দেখছে শনির মূল ত্রিকোণ রাশিকে, কুম্ভ রাশিকে। তাহলে কি হচ্ছে এখানেতে? আবার সেই কুম্ভ রাশিতে অবস্থান করছে কে? শুক্র। রাহু নিজের নক্ষত্রে থাকছে শতবিশাতে। শুক্রের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে, এবং একসময় শুক্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকবে। আবার অপর দিকে থাকছে কি? বুধের পরিবর্তন তো প্রায় 67 দিন। বুধের ভিডিওটা দিতে পারিনি, তবে বুধের যে নক্ষত্রগত নিয়ে একটা বিশাল পরিবর্তন আসছে সামনে, তার ভিডিও দিব তুলা রাশি সম্পর্কে। তো এখানেতে কি হচ্ছে, যে শনি যেরকম দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দশম দৃষ্টি দিয়ে দেখছে, সেরকম দেবগুরু বৃহস্পতিও তো নবম দৃষ্টি দিয়ে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে, যে রাশিতে অবস্থান করছে। আবার এই শুক্র হচ্ছে কি? তুলা রাশি। অর্থাৎ রাশিকেও দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, রাশির অধিপতিকেও দেখছে নবম দৃষ্টি দিয়ে। তাহলে এর থেকে আর মানে তুলা রাশি আর কি বলবো? এ তো এখানটাতেই বোঝা যাচ্ছে যে এই পরিবর্তনটা কিরকম পরিবর্তন হতে পারে। তবে এই পরিবর্তন যে শুধু শুক্রের পরিবর্তন হচ্ছে সেটাও না। মঙ্গল অবস্থান করছে চতুর্থ ঘরে, রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দিচ্ছে। সাথে সূর্য অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়, চতুর্থ ঘরেই অবস্থান করছে। এবং তাদের মিলিত দৃষ্টি যে পড়ছে আবার সেই কর্মের ঘরে। হেভি 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 সময় তুলা রাশির, বলতে গেলে সব দিক থেকে ভালো। তবে অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠী তাহলে গ্রহের অবস্থান খারাপ, তারা তো আবার সেই সুযোগ সুবিধা সেদিক থেকে কিছুটা হলেও কম প্রভাব পাবে। তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, সময় ভালো, ভালো জ্যোতিষী পরামর্শ নেন। আপনাদের আশেপাশে তো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যে আলোচনা করেন, আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রে কি বলছে, কি এমন প্রতিকার রয়েছে যে আপনার ভবিষ্যৎটাকে অনেকটা চেঞ্জ করতে পারবে, ভালো করতে পারবে। নক্ষত্রের তো প্রভাব রয়েছে। এই যে নক্ষত্র, 3টি নক্ষত্র বলবো, শুক্র, তো শুক্র রাশির অধিপতি হয়ে যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে, সেই নক্ষত্রের গুণগুলো তো এখন প্রকাশিত করবে, অর্থাৎ রাশিকে প্রভাবিত করবে সেই নক্ষত্র দিয়ে। আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র কি বলছে, কেমন এমন উপাচার রয়েছে যে কাজগুলো করলে
আগামী দিনগুলো যথেষ্ট ভালো চলবে, ভালোভাবে চলা যাবে। এগুলো জিনিস তো নক্ষত্রের একটা প্রভাব থাকে কিনা, তো একটা জ্যোতিষী ভালো বলতে হবে। তো যাই হোক, আশেপাশে জ্যোতিষীদের সাথে পরামর্শ নেবেন। তো এরকম কিন্তু অবস্থান শুক্রের মানে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। এবং এই যে তিনটি গ্রহ অবস্থান করছে, রাহু, শুক্র, বুধ, আর কেতু তো হচ্ছে লাভের ঘরে অবস্থান। লাভের ঘরে যখন কেতু থাকে, কিছু না কিছু মানে জীবনে আকস্মিক অর্থ লাভ করাবে। এবং এই সময়কালে শুক্রের নক্ষত্রেই কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যে নক্ষত্রকে বলা হয় ভাগ্যশালী নক্ষত্র, যার অধিপতি হচ্ছে ভাগ, সৌভাগ্যের দেবতা। সেই নক্ষত্রে কেতু অবস্থান করছে। ধনসম্পত্তির আর্থিক মানে ধনসম্পত্তির সাথে যখন কেতুর যুক্ত হয়, কেতুটাকে শিষ্য, তো কী হবে, যতই অর্থের উপর লোভ না থাকুক, ঈশ্বরের কৃপা এদের উপর থাকবে, আর্থিক লাভ হবেই জীবনে। সেই জিনিসটা অর্থের ঘরে কেতু হয়ে যায় নির্লোভী, দরকার নাই আমার অর্থ, আমার ঈশ্বর সাধনা আছে, আর ঈশ্বর বলে তুই নিবি না, নে। সেরকম জিনিসটা এবার কি হচ্ছে, যে কেতু অবস্থান করছে, তো কেতুর উপরে তো দৃষ্টি পড়ছে সেই শুক্রের, আর শুক্রের নক্ষত্রেই তো কেতু অবস্থান করছে। তাহলে আর্থিক দিকটা কতটা মজবুত, কত কিছু বুঝাচ্ছে, সরকারি বেসরকারি কর্মক্ষেত্র, তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্র, সন্তানের ঘর, এই ঘর। তাহলে সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতি, পিতা যে কর্ম করবে সেই কর্মে উন্নতি, উন্নতির উপর উন্নতি। এই জিনিসটাই বুঝাচ্ছে এই সময়কালে, চারিদিক থেকে একটা ভালো সময়। তবে নক্ষত্রের একটা বিশেষ প্রভাব থাকছে। শুক্র হচ্ছে কি সুখের কারক, শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, শুক্র হচ্ছে প্রতিভার কারক, গুণ, প্রতিভা, ভিতরের যে গুণ, ভিতরের যে প্রতিভা, এগুলো তো এখন উঠে আসবে, যেখানটাতে সবাই চিনবে, আকর্ষণ ঘটাবে, যেটা হচ্ছিল না সেই জিনিসগুলো হবে। যেমন শুক্র 6 ফেব্রুয়ারি থেকে যে পরিবর্তনটা একদম মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত, তো ফেব্রুয়ারি 6 তারিখ থেকে একদম 10 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, অষ্টবসু, 8খানা দেবতার আশীর্বাদ রয়েছে এই নক্ষত্রের গল্প তো অনেক বড় হয়ে যাবে। তো সেই ভীষ্ম পিতামহ থেকে শুরু করে আর অনেক কিছু এর মধ্যে আলোচনার বিষয় রয়েছে। তো অত কিছুতে যাব না, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র কি ধনকে আকর্ষণ করবে, ধন সম্পত্তিকে আকর্ষণ করবে, কারণ অধিপতিকে মঙ্গল চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় রয়েছে সূর্যের সাথে জুতি। তো সূর্যের সাথে জুতি মঙ্গলের, আর দিকে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে শুক্র, আর সূর্য মঙ্গলের দৃষ্টি পড়ছে সেই কর্মের ঘরে, আবার শুক্রের দৃষ্টি থাকছে লাভের ঘরে, রাশির অধিপতি। এখানে জায়গা জমি সংক্রান্ত যে কাজগুলো, সেই কাজগুলোতে যথেষ্ট ভালো। এবার জায়গা জমি সংক্রান্ত বহু কাজ রয়েছে, যেখানে ডেকোরেশনের কাজগুলো হয়, সেই কাজগুলোতে বিশেষ প্রফিট। মঙ্গল মানে খাওয়া দাওয়ার কাজের সাথে যারা যুক্ত, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, কাঁচামালের ব্যবসা, তারপরে ক্যাটারিং, এই সমস্ত খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছে সেই কাজ দিকে উন্নত। জায়গা জমি, ভূমিপুত্র, জায়গা জমি, রিয়েল এস্টেটের কাজ থেকে আরম্ভ করে টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই কাজগুলো, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট ভালো এই সময় উন্নত হবে। নিজের কর্তব্য, নিজের দায়িত্ব যথেষ্ট ভালো মতন করে পালন করতে পারবে, নিজের কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি এ সমস্ত কিছু অর্জন করতে পারবে এই তুলা রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবে, প্রশংসার পাত্র হবে। কত সুন্দর অবস্থান হচ্ছে। আবার ধনিষ্ঠা নক্ষত্র থেকে যে কোনো কলা বিভাগকে বেশি বুঝায়, নৃত্য, চিত্র, সঙ্গীত, আর পঞ্চম ঘরটা এটাও হয়ে গেছে। এখানটা তো সোশ্যাল মিডিয়ার জিনিসটা উঠে আসছে, সিনেমা জগৎ উঠে আসছে। কত সুন্দর পর্দার আড়ালে যেগুলো লেখালেখি চলে, কারণ বুধ তো, কেউ সিনেমায় হয়তো লিখছে, কেউ কোনো উপন্যাস লিখছে, কেউ কোনো ড্রামা লিখছে, এই লেখালেখির কাজগুলো যথেষ্ট ভালো হবে। সুনাম সুখ্যাতি যশ, চারদিক থেকে একটা উন্নতির সময়। তবে প্রেমের ঘরে অবস্থান রাহুর সাথে জ্যোতি শুক্রের, এখানে তো ভেজাল রয়েছে। কোন দিক থেকে, যে নিজের চরিত্রের দিক থেকে, চরিত্রকে ঠিক রাখতে হবে। প্রেম ভালোবাসার দিক একটা দুঃসাহসিক চিন্তা ভাবনা চলে আসবে, মানে সমাজের প্রতি সেই জিনিসটা মানে সেরকম থাকবে না। তো প্রেম করতেই পারি, দেখলে দেখবে, এরকম যেটা আগেকার দিনে ছিল, যেগুলো মানে হয় আর কি। তো এখন প্রেম ভালোবাসাটা মোবাইলের মধ্যে হবে বেশি করে, যোগাযোগ, কানেকশন, যেহেতু রাহু চলে এসছে, এইখান থেকে কিন্তু সাবধান। না তো কী হবে, পিতামাতাদের মান সম্মানটা মাঝখান থেকে যাবে, যে সন্তানের অপকর্মে পিতার মান সম্মান চলে গেল, সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রে। অতএব এদিক থেকে সাবধান। তবে ধনিষ্ঠা নক্ষত্রে থাকাকালীন যারা প্রণয় ঘটিত বিবাহের সাথে জড়িত, যারা প্রেম ভালোবাসা করে বিবাহ করবেন বলতে পারছিলেন না বাড়িতে, সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকবে। যে যারা বিয়ের পিড়িতে বসবে প্রণয় ঘটিত সম্পর্কে, প্রেম ভালোবাসার মাধ্যমে, সেই জায়গাটাও কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে তুলারাশি বহু জাতিকাদের প্রেম ঘটিত বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। আর যেদিক দিয়ে মাইনাস সেটাও বললাম। তবে এখানে তো খাবার দাবারের জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ রাহু রয়েছে, বদভ্যাস, নেশা জাতীয় খাবার, এগুলো দিক থেকে বদভ্যাস দূরে থাকতে হবে। তো এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা শতবিশা নক্ষত্র। শততারার সমবেশ, ভেষজ, অর্থাৎ আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, এগুলো উঠে আসছে। আর একাদশ ঘরে কেতুর যে নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, এটাও ভেষজ বুঝাচ্ছে। তাহলে জিনিসগুলো কি হচ্ছে, ভেষজ অশ্বিনী নক্ষত্রে কি ছিল, এখানে তো চিকিৎসা বিজ্ঞান ছিল, আর এখানটাতে হয়ে গেছে শততারার সমাবেশ, যেটা হচ্ছে শতভিসা। এটা হচ্ছে কি এমন একটা আরোগ্যে, এটা এমন একটা মানে চিকিৎসা বিজ্ঞান বা গবেষণার জায়গা, যেখানটাতে যে মানে গবেষণা করবে তো সে বইও লিখবে, যে চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত রয়েছে, যে চিকিৎসা ট্রিটমেন্ট করছে,
ডাক্তারি করছে, সে ওষুধ আবিষ্কার করবে, অধ্যাপকগিরি, তিনি বইও লিখবেন। এত বড় অবস্থান, সেখানটাতে কী হবে? নিজের প্রতিভা, নিজের গুণগুলো উঠে আসবে। কারণ পঞ্চম ঘরে তো উচ্চশিক্ষার জন্য বিশাল জায়গা, সাথে বুধ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি নবম ঘরে রয়েছে, তার নবম দৃষ্টি পড়ছে এই শতবিশা নক্ষত্রের, রাহুর উপর পড়ছে, শুক্রের উপর পড়ছে, আবার বুধের উপর পড়ছে। তো শিক্ষার জায়গাটা বিশাল একটা খুব ভালো অবস্থান হতে যাচ্ছে তুলা রাশির সন্তান, পিতামাতারা সন্তানের শিক্ষার জায়গা, শিক্ষার দিক থেকে সিনা চওড়া হবে, মান সম্মান সমস্ত কিছু বৃদ্ধি পাবে। সন্তানের কর্মে পিতামাতাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এই সময়কালে। তবে শতবিশারও মাইনাস দিক রয়েছে, ওই যে নেশার দিক থেকে মাইনাস, যে নেশার প্রতি আসক্ত হওয়া যাবে না, বাজে ইন্টেনশন নেওয়া যাবে না, এবং কোনো কথা ধরে নিয়ে বসে থাকা যাবে না। এক কান দিয়ে শুনতে হবে, তার এক কান দিয়ে বের করে দিতে হবে। সমাজ বলতেই পারে, দুর্নাম করতে পারে, সবারই দুর্নাম হয়, আমারও দুর্নাম হয়, আমাকেও অনেকে অনেক কথা বলে। তো সেগুলো ধরে থাকলে তো চলবে না। তোমার যদি সত্যিই ভুল ত্রুটি থাকে, তুমি সেটাকে সংশোধন করে এগিয়ে চলো, এটাই তো বুঝাচ্ছে। সমালোচনা না হলে তো হবে না। ভালো জিনিসকে নিতে গেলে তো পরীক্ষা করেই নিবে, এটাই তো জীবন মানুষের। তো সেইগুলো ধরে থাকলে চলবে না। নিজের একাগ্রতা, নিজের ইন্টেনশনটাকে ঠিক রাখতে হবে, তাহলে শতবিশা অনেক দূর যেতে পারবে এই সময়কালে। এই তুলা রাশির ক্ষেত্রে রাহুর নক্ষত্রের শুক্র থাকছে, আবার রাহুর দৃষ্টিও থাকছে রাশির উপরে। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে, গুরুর দৃষ্টি, রাহুর দৃষ্টি। রাহু কি দিবে? লোভ, লালসা এগুলোর মধ্যে জাগিয়ে দিবে পড়াশোনার দিক থেকে, যে তুমি পারবা, তুমি হতে পারবা আইপিএস, তুমি হতে পারবা ভালো সফটওয়্যার আবিষ্কার করতে পারবা, তুমি একটা ওষুধ বিজ্ঞানী, একটা ভালো গবেষক হতে পারবা, তোমার দ্বারাই সম্ভব। তো এইরকম যদি শিক্ষা ক্ষেত্রে কোনো ছাত্রের উপর ইন্টেনশন দিয়ে দেওয়া যায়, তো সে তো রাত জেগে পড়াশোনা করবে, সে তো সফলতার দিকে দৌড়াবে, যে কিভাবে আমি সফল হব জীবনে। তো সেই জিনিসগুলো বুঝাচ্ছে। এটাই হচ্ছে সেই শতবিশা নক্ষত্র, যার মধ্যে বুঝিয়ে দিতে হবে, লক্ষ্যটা নিয়ে আসতে হবে। সেটা কে নিয়ে আসবে? এই যে গুরুর যে দৃষ্টি পড়ছে রাশির উপর, কি গুরু নিয়ে আসবে? তো গুরুটাই হচ্ছে আমাদের পিতামাতা, আমাদের শিক্ষক, যার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করছি, সেই তো আমাদের মধ্যে সেই জিনিসটা নিয়ে আসবে। তো এই জিনিসটা বুঝাচ্ছে। শুধু মাইনাস দিক এটা বলিলাম, তবে ভ্রম জিনিসটা বিশেষভাবে থাকবে। ভ্রমে পড়ে থেকে গেলাম, ভাবতে আর চিন্তা করতেই থেকে গেলাম, তাহলে হবে না। এটাও কিন্তু বুঝার রয়েছে শতবিশাতে। তো এরপরে যখন চলে আসবে 22শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত, চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শুক্র অবস্থান করবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটা কি? তপস্যার নক্ষত্র। তো তপস্যার নক্ষত্রের শুক্র এখানটাতে কি করবে? শুক্র তো ভোগের কারক, শুক্র তো সুখের কারক, শুক্র তো প্রতিভার কারক। তো তপস্যা করবে না নিজের ভোগ বিলাসিতা করবে? তো এখানটাতে সেই জিনিসটাই উঠে আসছে, যে তপস্যা করতে গেলে গুরুর দেখানো পথ লাগে, গুরুই তো তপস্যার মার্গটা দেখাবে। তো তুমি আগে তপস্যা করো, নিজের জীবনের প্রতি তপস্যা করো, তুমি প্রাপ্ত করো। কারণ এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে অজয় এক পথ, এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, যেটা অর্জুন করেছিল তপস্যা মহাভারতের সময়, যে এমন তপস্যা করেছিল যে ভোলে আবার তাকে পুরস্কৃত করলো মহাভারতের সময়। তো তাহলে কি জিনিসটা বুঝাচ্ছে? যে এটাই বুঝাচ্ছে যে তপস্যা করো, তপস্যা করে তুমি প্রাপ্তি লাভ করো, তারপরে তুমি ভোগ করো। অর্থাৎ তুমি যে কাজটা করছো, পূর্বা ভাদ্রপদ মানে কি? যে শারীরিক কষ্টটাকে নিজের মধ্যে রেখে দিয়ে তোমার সে লক্ষ্যে পৌঁছে যাওয়া, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারি না, আর এক পায়ে তপস্যা করার কথা হচ্ছে, তাহলে কত বড় কষ্ট। অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে যে তপস্যা, সেইখানটাতে তুমি তোমার প্রতিভা, নিজের গুণকে লাগিয়ে তুমি তোমার পুরস্কারটা আদায় করো জীবনে। যে পুরস্কারটা আদায় করবা সেটা তোমার ভূত ভবিষ্যৎ নির্ভর করবে। তো সেই এগিয়ে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু বুঝাচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এই জিনিসটাই বুঝাচ্ছে। তবে এই সময়কালে বেশি ধার্মিক চিন্তাটাও চলে আসবে এই তুলা রাশির ক্ষেত্রে, কারণ গুরুর দৃষ্টি পড়ছে, গুরুর নক্ষত্রের শুক্র, অতএব মনের মধ্যে সেই দ্বন্দ্ব। এবং এই সময়কালে কিন্তু 5টি গ্রহ থাকবে। তো সেগুলো যখন আসবে তখন সেইভাবে আলোচনা করব। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ দেবেন। গুরু যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। অনেক আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।